হ্যালো ফিউচার টপার, আজকে আমরা নিয়ে চলে এসেছি সেমিস্টার 2 এর কেমিস্ট্রির ফাইনাল প্রশ্নপত্র। ঠিক আছে, এই একবার যদি তোমরা ভিডিওটা দেখে নাও তো আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা 35-এ 35 পাবে। তার কারণ এমন এমন কোয়েশ্চেন আনা আছে যেগুলো পরীক্ষাতে আসার চান্স 99%। আবার এই কোয়েশ্চেনগুলো না এলেও এই কনসেপ্টের কোয়েশ্চেন আসবে, মানে তোমরা যারা যারা প্র্যাকটিস করে নেবে এই কোয়েশ্চেনগুলো একবার, তারা কালকে পরীক্ষায় 35-এ পাক্কা ধরে নাও। ঠিক আছে, কিছু কিছু হয়তো আলাদা থাকতে পারে কিন্তু কনসেপ্ট সেম থাকবে। ঠিক আছে, সো শুরু করা যাক প্রথম থেকে। দেখো প্রথম যেটা রয়েছে, আচ্ছা 1 নাম্বার এখানে দিতে হবে, এটা 1 নাম্বার, প্রথম নাম্বার থেকে শুরু। ঠিক আছে, বলা হয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। দেখো এইখানে 5টা কোয়েশ্চেন থাকবে 2 নম্বরে। ঠিক আছে, তো 5টা কোয়েশ্চেন থাকবে অথবাও থাকবে, তোমরা বুঝতে পেরে যাবে। ঠিক আছে, দেখো 1 নাম্বার কোয়েশ্চেন শুরু করা যাক। এমন দুটি প্রক্রিয়া উদাহরণ দাও যেখানে এন্ট্রপির পরিবর্তন শূন্য হয়। তাহলে এখানে দুটো প্রক্রিয়া কী কী দিবে বলো, কি তোমাদের কি জানা আছে কি না একবার বলে দাও আমাকে। না জানা থাকলে কিন্তু এইগুলো ভালো করে মন দিয়ে দেখে নেবে, এইসব জায়গাগুলোতে কোয়েশ্চেন আসার চান্স রয়েছে। একটা হচ্ছে পরাবর্ত প্রক্রিয়া। ঠিক আছে, পরাবর্ত প্রক্রিয়া, এখানে এন্ট্রপির মান শূন্য হয়। আর একটা আমাদের যে থার্মোডাইনামিক্সের তৃতীয় ল অর্থাৎ থার্ড ল যেটা রয়েছে সেটাতে কি রয়েছে না, যে পরম শূন্য উষ্ণতায়, পরম শূন্য উষ্ণতায়, পরম শূন্য উষ্ণতায় নিখুঁত স্ফটিক। ঠিক আছে, স্ফটিক, নিখুঁত স্ফটিক। পরম শূন্য মানে 0 ডিগ্রি পরম শূন্য মানে 0 ক্যালভিন। ঠিক আছে, পরম শূন্য 0 ক্যালভিন। ঠিক আছে, তাহলে দুটো কী কী হয়ে গেল, একটা পরাবর্ত প্রক্রিয়া আর একটা পরম শূন্য উষ্ণতায় নিখুঁত স্ফটিক। তো এইটা হয়ে গেল। আরেকটা দেখো অথবা, এর সঙ্গে অথবা রয়েছে এনথালপি কী আর এনথালপি ও তাপের মধ্যে সম্পর্ক লেখো। ঠিক আছে, তো দেখো যারা যারা এনথালপি জানো না কাকে বলে, তাদেরকে আমি আজ একটা শর্টকাট বলে দিচ্ছি। দেখো কীভাবে লিখবে। দেখো এনথালপির এই সূত্রটা তোমার মাথায় থাকা যায়। এনথালপি, এটা হচ্ছে এনথালপি আর তাপের সম্পর্ক। ঠিক আছে, এই যে আমাদের কোয়েশ্চেনটা বলা হয়েছে এনথালপি ও তাপের সম্পর্ক, সেইটা তোমরা এইটা লিখবে। আবার এইখান থেকেই দেখো তোমরা কীভাবে লিখবে যে এনথালপি কাকে বলা হয়। দেখো এনথালপি সমান কী রয়েছে, আন্তঃশক্তি পরিবর্তন আর চাপ আয়তনিক পরিবর্তন। ঠিক আছে, তাহলে তোমরা এইটাকে কেমনভাবে বানিয়ে লিখবে, দেখো যে কোনো সিস্টেমে আন্তঃশক্তির পরিবর্তন ও চাপ আয়তনিক পরিবর্তনের সমষ্টিকে এই যে এই এনথালপিটা বলে। ঠিক আছে, এনথালপি বলে। তাহলে দেখো এখান থেকে তোমরা সম্পর্কটাও বুঝে গেলে। আবার কেমনভাবে তোমরা অ্যান্সারটা লিখবে, দেখো সূত্র থেকেই তোমরা বানাতে পারবে। ঠিক আছে, একবার যদি তোমাদের সূত্রটা মনে থাকে, যে সূত্র হিসাবে কী ছিল, ডেল্টা ই সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা পিপি। তাহলে কোনো সিস্টেমে আন্তঃশক্তি পরিবর্তন ও চাপ আয়তনিক পরিবর্তনের সমষ্টিকে ওই সিস্টেমের এনথালপি বলা হয়। ঠিক আছে, এইভাবে তোমরা লিখে দেবে। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন। দেখো নেক্সট কোয়েশ্চেন আমাদের 2 নম্বর বিএ, আমাদের কি বলেছে না, আইপিএক নাম বলতে বলেছে। দেখো এইখানে দেখো এই যে এই যৌগটা রয়েছে, এখানে দেখো কি রয়েছে, যৌগটা কি সাইক্লো, মানে অর্থাৎ কি মানে যে যৌগটা রয়েছে, যেটা একটা আমি যদি যৌগটাকে বন্ড লাইন স্ট্রাকচারে দেখাই, দেখো তাহলে এই যৌগটা সাইক্লো টাইপের যৌগ। মানে এখানে দেখতে পাচ্ছ যে কার্বনগুলো একে অপরের সঙ্গে যুক্ত আছে, মানে একে অপরের সঙ্গে একটা সাইকেল আকারে বানিয়ে রেখেছে। ঠিক আছে, তাহলে এইখানে তোমরা কীভাবে করবে, এইখানে করার একটাই নিয়ম, দেখো যেমন যেটা এমনিতে করো আইপিএক নেম, এটাও এইখানে দেখো 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর, যেদিক থেকে ধরো, কারণ কার্বনটা কী রয়েছে না, আইডেন্টিক্যাল রয়েছে। ঠিক আছে, মানে এই যে যৌগটা, তাহলে একে 1 ধরো বা অন্য কাউকে 1 ধরো, 1 2 3, তাহলে 3 থাকলে কী হয় না, মিথ ইথ প্যান্ট, তাহলে 3-এ। তার জন্য আবার যেটা এইটা সাইক্লিক যৌগ, তার জন্য তোমাকে প্রথমে লিখতে হবে সাইক্লোপেন্টেন। ঠিক আছে, সাইক্লোপেন্টেন, তাহলে যৌগটা হয়ে গেল। এইবার দেখো এই যে এইটা রয়েছে, এখানে তোমাদের একটা জিনিস জানা চাই, নাহলে তোমরা করতে পারবে না। প্রায়োরিটি জিনিসটা জানা চাই, যে কার প্রায়োরিটি বেশি। তো আমি তোমাদের বলে দিই, একটা বক্স করে দিই এখানে, যাতে তোমরা এইটাকে নোট দিয়ে লিখে রাখো। ঠিক আছে, নোট দিয়ে লিখে রাখো এখানে যে ডবল বন্ডের প্রায়োরিটি ট্রিপল বন্ডের প্রায়োরিটি থেকে বেশি হয়। ঠিক আছে, প্রায়োরিটিটা। ঠিক আছে, তাহলে সেই হিসাবে তোমাদের নাম্বারিং করতে হবে। তাহলে তুমি যদি দেখো এই দিক থেকে নাম্বারিং করো 1 2 3 4, তাহলে 4 নম্বরে ডবল বন্ড আসছে, কিন্তু এই দিক থেকে নাম্বার করলে 1 2 নম্বরে ডবল বন্ড আসছে, তাহলে এই নাম্বারিংটা আমাদের ভুল হয়ে যাবে। এইটা ঠিক নাম্বার 1 2 3 4 5 6।
তাহলে বলো এর নাম কী হবে বলো। দেখো 2 নম্বরে কী রয়েছে, 2 নম্বরে ডবল বন্ড রয়েছে, আর 5 নম্বরে কী রয়েছে, ট্রিপল বন্ড। তাহলে যেহেতু 6টা কার্বন রয়েছে তাহলে হ্যাক্স, 2 রয়েছে ইন, ডবল বন্ড থাকলে ইন, আর 5 রয়েছে আইন, ট্রিপল বন্ড থাকলে আইন। ঠিক আছে, তোমরা এটা ইংরেজিতেই লেখার চেষ্টা করবে, বাংলাতে লেখো না। ঠিক আছে, হ্যাক্স 2 ইন 5 আইন। তাহলে এইটা হয়ে গেল। এইবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন। দেখো নেক্সট কোয়েশ্চেনে রয়েছে এর অথবা। আচ্ছা অথবা রয়েছে, দেখতে পাচ্ছ অথবা অনেক থাকবে। গঠন লিখো, সাইক্লোবিউটেন আর ব্রোমোবেনজিন। সাইক্লোবিউটেন, বিউটেন নাই, বিউটিন রয়েছে, মানে ইন আছে মানে একটা ডবল বন্ড লাগবে। কোথায় লাগবে, ইন, যেহেতু ইন আছে আবার 1 2 3 লেখা নেই, তার মানে সেটা বুঝে নিতে হবে 1 নাম্বার কারণ রয়েছে। সাইক্লোবিউটিন মানে একটা বর্গক্ষেত্র ড্র করে নেবে আর এক জায়গায় যে কোনো এক জায়গায় দিয়ে দেবে। তাহলে এখান থেকে 1 ধরবে, 2 3 4, তাহলে কী হয়ে গেলো, সাইক্লো 1 বিউটিন, বিউট 1 ইন, 1টাকে এখানে দেখানো হয় না, তাহলে সাইক্লোবিউটিনের এটা হয়ে গেল। আবার দেখো ব্রোমোবেনজিন রয়েছে। ব্রোমোবেনজিন তো ইজিলি তোমরা সবাই করতে পারবে। প্রথম বেনজিন ড্র করে নেবে আর তার মাথায় বিআর। দেখো এখানে ও, এই যে এই ভিতরে গোলটা, এইটা মানে এইটা, বুঝতে পারছো, এইটা আর এইটা কিন্তু সেম, এইটা আর এইটা সেম। ঠিক আছে, এই গোলটার এইটা সেম, এইটাই অনেকে দেখি আবার এইটা মানে তারা বুঝতে পারে না যে এই গোলটা কেন দেওয়া হয়েছে আর এখানে এরকম কেন দেওয়া হয়েছে, সেটা বলে দিলাম। ঠিক আছে, এবার দেখো রূপান্তর করতে বলেছে। এইখানে সি নাম্বার কোশ্চেন যেটা রয়েছে, রূপান্তর করো, প্রোপাইন থেকে প্রোপান চাই। ঠিক আছে, তো কিভাবে করবে, প্রোপাইন থেকে প্রোপান। আচ্ছা এখানে প্রোপান ছিল না, এটা প্রোপানন ছিল। ঠিক আছে, প্রোপানন, কোশ্চেনে ভুল রয়েছে একটুকু, প্রোপানন। ঠিক আছে, প্রোপাইন থেকে প্রোপানন। তাহলে দেখো প্রোপাইন প্রথমে ড্র করে নাও, আমি দেখো বন্ড লাইন স্ট্রাকচারে ড্র করছি। ঠিক আছে, প্রোপাইনকে, তাহলে মিথ ইথ, যেহেতু ইন আছে তাহলে প্রোপটা এই সাইডে থাকবে, 3টে বন্ড একসাথে, আর একটা বন্ড এইটা। এইখান থেকে আমাকে আনতে হবে প্রোপানন। ঠিক আছে, প্রোপানন, তাহলে প্রোপানন এইখানে ও রয়েছে আর হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেনটা, আচ্ছা এই বন্ডটা হবে না কারণ এইখানে এইটা ঠিক আছে, এইটা হবে। তো এইখানে দেখো এইটা কীভাবে ড্র করবে, আমি এগুলোর এমনিগুলোও লিখে দিচ্ছি, তোমাদের এমনি সংকেতগুলোও লিখে দিচ্ছি। এই সংকেতগুলো কি দেখো, এখানে রয়েছে একটা হাইড্রোজেন, একটা আলাদা কালারের দেখাচ্ছি, এখানে একটা হাইড্রোজেন রয়েছে, অর্থাৎ সিএইচ, দাঁড়াও, সিএইচ ট্রিপল ওয়ান সি সিঙ্গেল ওয়ান CH3। এখান থেকে আমাদের কি কি মনে হয়েছে দেখে নাও একবার, CO, এখানে আরেকটা হাইড্রোজেন রয়েছে CH2, এখানে 2টো হাইড্রোজেন রয়েছে আর এখানে রয়েছে 3টে হাইড্রোজেন CH3। তাহলে এখান থেকে এটা বানাবার জন্য আমাদের কি লাগবে, সেই শুধুমাত্র রিয়েজেন্টটা দিয়ে দিলেই আমাদের এই কোয়েশ্চেনটা সলভ হয়ে যাবে। দেখো তো তোমাদের আগে বলে দিই এইটা দেখো কিভাবে হয়। তোমরা প্রথমে একটা বন্ড ভাঙবে, OH দিবে, এই সাইডে H দিবে, আরেকটা বন্ড ভাঙবে, OH দিবে, H দিবে। এইটা কি দিলে এইটা হয়, গাঢ় H2SO4, গাঢ়। তো এইটা তোমরা রিয়েজেন্টে গাঢ় H2SO4 কিসে লিখবে, এক্সেসে লিখবে, বা 2 মোল লিখতে পারো, 2বার কারণ বিক্রিয়াটা হচ্ছে। তো আমি এখানে এক্সেসে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো এবার কি হয়, তো এখান থেকে এই যে এই জিনিসটা হয় আমি এখানে সাইডে দেখাচ্ছি। তাহলে সি, একটা সিঙ্গেল H, একটা OH, আর একটা OH, 2টো OH যোগ হয়েছে, দেখো CH2 CH3। আবার কার্বনের উপর 2টো OH স্টেবল নয়, তার জন্য ওখান থেকে জল বার করে দিতে হয়। দেখো জল বার করার জন্য এখান থেকে তুমি জল H2O বার করে দাও, তাহলে কি হয়ে যাবে, দেখো এইবার দেখো এই জিনিসটা চলে এলো, CH, একটা O, আবার CH2 CH3, দেখতে পাচ্ছ এই জিনিসটা এসে গেছে। তো এখানে তোমাদের শুধুমাত্র এই এতটা দিলেই তোমাদের ফুল নাম্বার পেয়ে যেতে, গাঢ় H2SO4। ঠিক আছে, তো আমি তো তোমাদের দেখিয়ে দিলাম। এবার দেখো একটা অথবা রয়েছে যে CH3 ইথেন যেটা রয়েছে তার কনফরমেশনগুলি লিখো। আমি এটা পরের পেজে দেখাচ্ছি। ঠিক আছে, ইথেনের কনফরমেশনগুলো, CH3 কনফরমেশন। তো প্রথমে এটাকে সাজিয়ে নাও, সাজিয়ে নিলে কীভাবে হবে, CH H। তো এটা দেখো কনফার্মেশন, 2টো কনফার্মেশন যেগুলো রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখে নাও, একটা, দাঁড়াও একটু, এই দেখো এইখানে একটা H থাকে, এইখানে একটা H থাকে, আবার দেখো সেম এরকমই যেটা রয়েছে এইটাই,
এইটা আমাদের কি না ইক্লিপসড, ঠিক আছে, উপরে লিখে দিচ্ছি ইক্লিপসড, এইটা ইক্লিপস, দাঁড়াও বানানটা ভুল হয়ে গেছে, বানানটা একটু দাঁড়াও ঠিক করতে দাও, ইক্লিপসড, এইটা ইক্লিপস, ঠিক আছে। এইটাকে আবার আরেকভাবে দেখানো হয়, দেখতে পাচ্ছ আমি আরেকভাবে দেখাচ্ছি, আরেকভাবে এইটাকে দেখাচ্ছি, এটাকে দুভাবেই দেখানো যায়। এখানে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, আর তার সাথে একটা এরকমভাবে গোল করে, দাঁড়াও, এর সাইডে হাইড্রোজেন, এর সাইডে হাইড্রোজেন, এর সাইডে হাইড্রোজেন, ঠিক আছে। দেখো যে ছবিটা তুমি ওখানে দেখছো, এই ছবিটাই এটা আসলে, তুমি এই ছবিটাকে এই পয়েন্ট আর এই পয়েন্টটাকে ধরে আর চিপে দাও, তাহলে তুমি এই চিত্রটা দেখতে পাবে, ঠিক পাচ্ছ, এই চিত্রটা। আবার দেখো আরেকটা রয়েছে স্ট্যাগার্ড ফর্ম, ঠিক আছে, সেটা কেমনভাবে ওই দেখিয়ে দিচ্ছি। দেখো সেটা যেটা হয় না, সেটা হাইড্রোজেন যেমন ছিল প্রথমেরটা সেরকমই থাকবে, কিন্তু তারপরে যে হাইড্রোজেনটা ছিল সেইটা উল্টে যাবে, মানে যা ছিল তার থেকে উল্টে যাবে। আবার এইটা এই পয়েন্টটা আর এই পয়েন্টটা ধরে যদি তুমি চিপে দাও, তাহলে কী দেখতে পাবে, সেইটাকে আমি ওই ফর্মে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এইটাকে ওইরকমভাবে করলে তুমি এখানে দেখো হাইড্রোজেন হাইড্রোজেন আর হাইড্রোজেন, ঠিক আছে, এই তিনটা হাইড্রোজেন। এবার দেখো এখানে করলে আর মাঝে মাঝে চলে গেল হাইড্রোজেনগুলো, এই যে অ্যাঙ্গেলটা এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যায়, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যায়। আর যেখানে এই যে অ্যাঙ্গেলটা থাকে, এখানে যে অ্যাঙ্গেলটা থাকে, এই অ্যাঙ্গেলটা এটা অনেক কম অ্যাঙ্গেল, একদমই কম অ্যাঙ্গেল, ঠিক আছে, অ্যাঙ্গেলটা ধরা হয় না, ঠিক আছে, আর এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যায়। তাহলে এই দুটো হলো কনফার্মেন্স, এই দুটো হলো আমাদের। তাহলে এই দেখো কোয়েশ্চেনটা হয়ে গেল, কনফার্মেশনগুলো হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো নেক্সট চলে আসো, আলোক রাসায়নিক ধোঁয়াশা সাধারণ ধোঁয়াশার মধ্যে পার্থক্য কী। দেখো এটা আমাদের 4 নম্বর কোয়েশ্চেন। তাহলে পার্থক্য কেমনভাবে করবে, একটা বক্স ড্র করে নেবে, আমি ড্র করে দিচ্ছি। দুই সাইডে ভাগ করে নিই, ঠিক আছে। এক সাইডে কী লিখবে না, আলোক রাসায়নিক ধোঁয়াশা, দাঁড়াও ওইটাকে একটু ছোটো করে নিতে দাও, আলোক রাসায়নিক ধোঁয়াশা, জায়গাটা একটু কম হয়ে গেল, ঠিক আছে। আর এইদিকে শুধু ধোঁয়াশা লিখে দিচ্ছি, মানে সাধারণ ধোঁয়াশা, ঠিক আছে। এবার দেখো পার্থক্য কী কী লিখবে। 1 নম্বর পার্থক্য যেটা দিবে সেইটা হয়ে গেল তোমাদের, যে আলোক রাসায়নিক ধোঁয়াশা দিনের বেলা দেখা যায়, ঠিক আছে, মানে দুপুরবেলা দিনের বেলা দেখা যায়। আবার এই যে শুধু ধোঁয়াশাটা সেটা একদম ভোরবেলা দেখা যায় বা সন্ধ্যাবেলা দেখা যায়, ভোর বা সন্ধ্যার সময় দেখা যায়, ঠিক আছে, ভোর বা সন্ধ্যার সময় দেখা যায়। এখানে কি করবে না, এখানে 2 নম্বরে যে এর ফলে চোখ জ্বালা করে, প্রভাব লিখবে চোখ জ্বালা করে, এর ফলে লিখবে হাঁচি কাশির সমস্যা হয়, ঠিক আছে, হাঁচি কাশির সমস্যা হয়, এই ধরনের জিনিস লিখে দেবে। তাহলে যেহেতু 2 নম্বরের দুটো পার্থক্য লিখলেই তোমাদের কাজ হয়ে যাবে। এইবার দেখো 3 নম্বরে কী বলা হয়েছে, বিওডি কী, 3 নম্বর নয়, এটা আমাদের 5 নম্বর কোয়েশ্চেন। তাহলে নিচে রয়েছে এই দেখো বিওডি কী, আর এর একটা ক্ষতিকর প্রভাব লিখতে হবে। তাহলে ক্ষতিকর প্রভাব যেটা হবে সেটা কী লিখবে, বিওডির ফলে জলদূষণ ঘটে, বা জলের আরও লিখে দিতে পারো যে জলের যে মাছ রয়েছে, মাছের ক্ষতি হয়, ঠিক আছে, বা আলাদা কিছু লিখে দিতে পারো। এখানে এই জিনিসটা অনেকটা ইজি, ঠিক আছে। আর বিওডি কী, তাহলে বিওডিটা যেটা কীভাবে লিখবে সেইটা লিখবে যে জলের মধ্যে জৈব রাসায়নিক পদার্থকে ভাঙার জন্য যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়, যে পরিমাণ O2 প্রয়োজন, তাকে বিওডি বলে, ঠিক আছে, তাকে বিওডি বলে লিখে দেবে, তাকে বিওডি বলে। আবার বিওডি যদি ফুল ফর্ম আসে, তাহলে বিওডির ফুল ফর্ম কি, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল ফুল ফর্ম, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এইবার চলে আসো আমাদের 2 নম্বর কোশ্চেনে, ঠিক আছে। 2 নম্বরের নিচে প্রশ্নগুলি উত্তর দাও, একটা কোশ্চেনের 3 নম্বর করে মান রয়েছে, নাম্বার রয়েছে, ঠিক আছে।
তো দেখো এখানে কিভাবে করতে হবে। এখানে রয়েছে প্রথম কোয়েশ্চেনটা একদম সহজ রয়েছে, যে বিক্রিয়াটা দেওয়া রয়েছে N2 গ্যাস 3H2 গ্যাস মিলে 2NH3 গ্যাস তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি আর কেসির সম্পর্ক বলো। তো এখানে কেপি কেসির সম্পর্ক প্রথমে তোমাদের বলে রাখি, যেটা হয় সেটা আগে দেখে নাও। কেপি সমান কেসি আরটি ডেল্টা এনজি, ঠিক আছে। এইটা হচ্ছে এদের সম্পর্ক, এদের মধ্যবর্তী যে সম্পর্কটা সেইটা এইটা। আবার যদি ধরে নাও তোমাদের কে এক্সের আসে, তার জন্য তোমাদের বলে রাখি, যদি ধরে নাও কে এক্সের সম্পর্কে চলে এলো, তাহলে কেপি সমান হয়ে যায় কে এক্স আর এখানে পি ইন্টু ডেল্টা এনজি, মানে প্রেসার ইন্টু ডেল্টা এনজি, ঠিক আছে। তাহলে এটা আমি বলে দিয়ে রাখলাম, যদি আসে তোমরা এটা করে ফেলবে, ঠিক আছে। এখানে এসেছে আমাদের কেপি আর কেসি সম্পর্ক। তাহলে দেখো বিক্রিয়া ডেল্টা এনজি বলো, ডেল্টা এনজি কত হয়ে গেল, ডেল্টা এনজি সমান দেখো যে প্রোডাক্ট সাইডে যে যতগুলো গ্যাসীয় মল রয়েছে, যত মোল গ্যাস রয়েছে মাইনাস রিঅ্যাক্ট্যান্ট সাইডে যত মোল গ্যাস রয়েছে, তাহলে কীভাবে করবে এটা। দেখো প্রোডাক্ট সাইডে কত মোল রয়েছে 2 মোল, আর গ্যাসীয় সাইডে কত মোল গ্যাস রয়েছে, গ্যাস দেখবে কিন্তু গ্যাস 3 আর একে 4, তাহলে 4 মাইনাস 2, ঠিক আছে, মাইনাস 2 হয়ে গেল। এটা 4 বটে, এটা 9 দেখাচ্ছে, নাহলে 4, ঠিক আছে, মাইনাস 2। তাহলে এখানে সম্পর্কটাতে বসিয়ে দাও ডেল্টা এনজিকে -2, তাহলে কেপি সমান কী হয়ে গেল কেসি আরটি -2, এইটাই অ্যান্সার। যদি আমাদের এখানে কিছু দেওয়া নেই, যদি আমাদের তাপমাত্রা দেওয়া থাকতো তাহলে আমরা বসাতাম আর এর মান তাপমাত্রা, যেহেতু কোনো দেওয়া নেই তাহলে এইটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। এইবার চলে আসো, বলা হয়েছে বাফার দ্রবণ কাকে বলে, আর CA3PO4 হোল্ড ওয়াইজ দ্রব্যতা গুণফলের রাশিমালাটি লিখো, ঠিক আছে। তাহলে বাফার দ্রবণ কি, বাফার দ্রবণ হলো, দেখো বাফার দ্রবণ হলো এমন একটি দ্রবণ যাতে হবে, এখানে তাতে লেখা আছে, যাতে এইটা এইখানে তা আকারটা কাটা যাবে, ঠিক আছে, যাতে অল্প পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচের মান প্রায় অপরিবর্তিত থাকে। দেখো এই কোয়েশ্চেনটা আমি পাক্কা তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি, এই কোয়েশ্চেনটা প্রতিটা স্কুলে আসার চান্স রয়েছে, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা বাফার দ্রবণের কোয়েশ্চেনটা, ঠিক আছে, এই কোয়েশ্চেনটাকে কিন্তু তোমরা মাথায় মুখস্থ করে রেখে যাও। দেখো তাহলে আরেকবার বলে দিই, বাফার দ্রবণ হলো এমন একটি দ্রবণ যাতে অল্প পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচের মান অপরিবর্তিত থাকে। এবার দেখো বলা হয়েছে CA3PO4 হোল্ড ওয়াইজ দ্রব্যতা গুণফলের রাশিমালাটি লিখো, ঠিক আছে। দেখো এটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কেমনভাবে। প্রথমে একে আমি ধরলাম যে এস রয়েছে, ঠিক আছে, আগে একে ভেঙে ফেলো, তাহলে কী হয়ে যাবে 3CA2+ আর 2PO4 3-, তাহলে এখানে কত হয়ে গেছে 3S তার মাথায় 3, এখানে কত রয়েছে 2S তার মাথায় 2, তাহলে কী হয়ে গেল 27, 3⁻³ কত হয় 9, 3 27 S⁻³ আর ইন্টু 4 S⁻², তাহলে কত হয় 27 4 কত হয় বলো, 7 4 28 8 আর 2 10 108 S⁻⁵, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। সো এই ধরনের কোয়েশ্চেন আসবে, ধরো এই কোয়েশ্চেনটা না আসে অন্য একটা কোয়েশ্চেন চলে এলো, NaCl এর দ্রব্যতা গুণফল রাশিমালাটি লিখো, এরকম তো আসতে পারে না, তার জন্য বলছি কোয়েশ্চেনগুলো সব কনসেপ্টটা বুঝিয়ে নাও, তাহলে তোমরা আলাদা কোয়েশ্চেন করতে পারবে, ঠিক আছে। এবার দেখো বলা হয়েছে CrO5 যৌগে CO এর জারণ সংখ্যা কত। সো সব থেকে প্রথমে তোমাদের বলে দিই যে এই যে যৌগটা বনে সেটা হয় বাটারফ্লাই স্ট্রাকচারের যৌগটা বনে, ঠিক আছে, স্ট্রাকচারের যৌগটা বনে, স্ট্রাকচার যেটা হয় না সেটা বাটারফ্লাই স্ট্রাকচারের যৌগটা বনে। কেমন হবে বনে দেখিয়ে দিচ্ছি, দেখো এইখানে CrO ও ও ও, ঠিক আছে, দেখতেই পাচ্ছ একদম বাটারফ্লাইয়ের মতো দেখা যাচ্ছে। সো এখানে যেটা হয় না সেটা দেখো, এখানে পারক্সি বন্ড রয়েছে, এই যে এই দুটো রয়েছে ও যেখানে রয়েছে ও সিঙ্গেল বন্ড ও, সেইগুলো পারক্সি বন্ড, ঠিক আছে। সেখানে অক্সিজেনের যেটা জারণ সংখ্যা হয় সেটা -1 হয়, আর যেটা এখানে ডবল বন্ডের সাথে রয়েছে সেটা -2, তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা এখানে কত রয়েছে -2, -1, তাহলে এইটা হয়ে গেল অ্যান্সার, সিম্পল। এবার আমাদের বলেছে জারণ সংখ্যার পদ্ধতিতে সমতা বিধান করতে। দেখো এখানে বলা রয়েছে জারণ সংখ্যার পদ্ধতিতে এই যে এইটা সমতা বিধান, চলো আমরা পরের পেজে এইটা করে ফেলি। তাহলে কী রয়েছে একটুকু বড় করে লিখে নিই, CuO প্লাস কী রয়েছে NH3 কি, তারপরে কি বলছে Cu N2 আর H2O। প্রথমে বলো এখানে কার জারণ হচ্ছে কার বিজারণ হচ্ছে, কীভাবে বুঝবে সেইটা বলো। দেখো কীভাবে হয়, দেখো এইখানে দেখো, তুমি যদি দেখো অক্সিজেনের কত জারণ সংখ্যা, সাধারণত অক্সিজেনের জারণ সংখ্যা -2 থাকে, তাহলে Cuর কত হয়ে গেল +2। এখানে বলো এইচের কত থাকবে, এখানে এনকে যদি তুমি x ধরে নাও তাহলে কী হয়ে যাবে x + 3 = 0,
তাহলে এক্সের মান -3। তাহলে ঠিক আছে, তাহলে এনের মান কী হয়ে গেলো -3 নাইট্রোজেন, কিন্তু শুধু এনের এখানে দেখতে পাচ্ছ এন। এবার দেখো সিইউর এখানে কিছু নেই মানে 0, N2 0, কিন্তু একটা জিনিস ভালো করে খেয়াল করবে, এখানে এন রয়েছে, এখানে N2 রয়েছে। এইবার আমি তোমাদের ডিফারেন্সটা দেখাচ্ছি। দেখো এইখান থেকে এইখানে কী হয়েছে আগে বলো। এইখান থেকে এইখানে জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, তাহলে 2 থেকে কত গেছে, 2 থেকে 0 যাও 2। এইবার দেখো এইটাতে দেখবে, এইটাতে যেহেতু 2 আছে তাহলে তোমাকে এখানে 2 না নিচে থেকে অ্যাড করে নিতে হবে। আলাদা কালিতে লিখছি যাতে বুঝতে পারো, ঠিক আছে। এখানে 2 রয়েছে, 2 অ্যাড করতে হবে। তাহলে তোমাকে কী করতে হবে না, 0 মাইনাস দিয়ে -3 ইন্টু 2, তাহলে কত হয়ে গেল 6। এইবার এই দুটো তোমরা কি করবে, একবার ভগ্নাংশ নিয়ে মানে সব থেকে কম কাটাকুটি করে এটাকে আনবে। তাহলে 1:3, তার মানে এই যে এইটাতে 1, এইটাতে 3, মানে যেখানে যে এই একটাতে বললাম না, দেখো মানে এইটার সাথে কি গুণ হবে, এইটার সাথে 1 এসেছে, 1 গুণ হবে না, তার পরেরটাতে যেটা এসেছে ওইটা গুণ করবে, আর এইটার সাথে কি গুণ করবে, যেটা এইখানে এসেছে, ঠিক আছে। তাহলে দেখো একবার বলে দিচ্ছি, বুঝতে পারা যাবে। তার মানে দেখো এই যে এইটাই 1 এসেছে, তার মানে এইটার সাথে তার পরেরটা গুণ করো 3CuO, আর এটাতে 1 এসেছে, তাহলে এটাতে যেমন আছে ওরকমই রাখো, 1 দিয়ে গুণ করলে আর কিছু চেঞ্জ হয় না, ঠিক আছে। তাহলে এখানে কী হয়ে গেল 3Cu প্লাস N2 প্লাস H2O। এখানে H2O থাকার জন্য তোমরা একবার চেক করে দেখবে যে দেখো 3টা Cu 3টা Cu, 2টো আয়ন 2টো আয়ন, হাইড্রোজেন কটা রয়েছে 3 আর 2 6, তাহলে এখানে 3 দিয়ে দাও 6, তাহলে 3টা O দেখো চলে এসেছে, এখানেও 3টা O ছিল চলে এসেছে, তাহলে বিক্রিয়া পুরোপুরি ব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে। সো এরকমভাবে ইজিলি করতে পারবে, এগুলো সব ইজি কোয়েশ্চেন। এইবার দেখো এই যে কোয়েশ্চেনটা রয়েছে, দাঁড়াও একটা কোয়েশ্চেন, এটা ডি নাম্বার কোয়েশ্চেন, ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বারটা লেখা হয়নি, এটা হয়েছে ডি নাম্বার কোয়েশ্চেন। তো এইখানে দেখো কোয়েশ্চেনে বলা হয়েছে C2H5OH, ঠিক আছে, থেকে গাঢ় H2S ওপর 170 ডিগ্রি দিয়ে এ বনে গেছে, Br2CCl4 দেওয়ার পর বি হয়ে গেছে, অ্যালকোহলিক KOH দেওয়ার পর সি হয়ে গেছে, আবার এই যে এই রিয়েজেন্টটা দেওয়ার পর ই হয়ে গেছে, আর এই ইয়ের থেকে এইখানে কী রয়েছে ZnHgHCl, যেটা ক্লিমেনসন বিচারণ, সেইখান থেকে অ্যাপ বনেছে, আবার সিইউ নল থেকে ডি বনেছে, ঠিক আছে। তাহলে এই বিক্রিয়াটা বলো, এটা কী হবে, বি কী হবে, সি কী হবে, ডি কী হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক এক করে ধাপে ধাপে দেখাচ্ছি, এইখানেই দেখাচ্ছি। দেখো এইবার দেখো সি এইখানে রয়েছে 3টা H, ঠিক আছে, এইখানে 3টা H, এইখানে 2টো H, আরেকটা OH। যখন H2S ওপর, তখন তুমি সেখান থেকে কী করবে না, একটা থেকে OH আর একটা থেকে H হাটিয়ে দেবে, তাহলে এই দুটোকে একসাথে বার করলে মানে একসাথে জল বার করে দিলে কি হয়ে যাবে না, এ এসে যাবে, এ প্রোডাক্টটা তাহলে কী হয়ে গেল CH2 ডবল বন্ড CH2, ঠিক আছে। এইবার দেখো এবার রয়েছে Br2CCl4, তাহলে একটা এই যে এইটা, দাঁড়াও আলাদা কালির সাহায্যে দেখাচ্ছি তাহলে বুঝতে ভালো করে পারবে। দেখো Br2CCl4, একটা বন্ড ভেঙে দাও, এক সাইডে Br আর এক সাইডে Br অ্যাড করে দাও, তাহলে যেটা বি বনে গেল সেইটা কি হবে না, BrCH সিঙ্গেল বন্ড, আচ্ছা CH2 ছিল তাই তো, CH2 BrCH2 সিঙ্গেল বন্ড CH2Br, এইবার বলছে অ্যালকোহলিক KOH, ঠিক আছে। অ্যালকোহলিক KOH থেকে কী হবে না, এইখান থেকে আমি একটু এইখানে দেখাচ্ছি তাহলে তোমরা এটা আরও ভালো করে বুঝতে পারবে। দেখো CCH Br H, প্রথমে অ্যালকোহলিক KOH কী করলো না, একটা বিয়ারের সাথে একটা H বার করলো, তারপরে আরেকবার রিয়েকশন একটা এইচের সাথে আরেকটা বিয়ার বার করলো, ঠিক আছে। তাহলে এই হিসাবে যখন দুটো বন্ড বেরিয়ে গেল তখন এখানে দুটো বন্ড জুড়ে গেল, তাহলে কী হয়ে গেলো CH ট্রিপল বন্ড CH, তাহলে সি যে প্রোডাক্টটা হয়ে গেল সেইটা হয়ে গেলো CH ট্রিপল বন্ড CH। আবার তোমাদের এই কোয়েশ্চেনটা আমি হাইড্রোকার্বনে অনেকবার বলেছি, যখনই সি ট্রিপল বন্ড CH আর সিউ নল থাকবে তখন সেখানে কী বনে যায়, বেনজিন, তাহলে ডি প্রোডাক্ট আমাদের কী হয়ে গেল, বেনজিন, ঠিক আছে, বেনজিন। আবার দেখো এইখানে দেখো এই সি থেকে আবার এই যখন এই 20% H2S ওপর 1% Hg2 প্লাস আর 60 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তখন সেইটা কি হয় না, তখন সেইটা আমাদের হয়ে যায়, দেখো আমি তোমাদের এখানে দেখাচ্ছি, CH ট্রিপল বন্ড CH রয়েছে, তখন হয়ে যায় এই যে আমাদের একটা বন্ড আছে না, এই বন্ডটা আমাদের ভেঙে যায়, এই বন্ডটা ভেঙে যায়, আর এইখান থেকে এক সাইডে H এক সাইডে OH যায়, আবার আরেকটা বন্ড ভেঙে যায় H আর OH দিয়ে, তাহলে আমাদের হয়ে যায় CH3
সিঙ্গেল বন্ড সিএইচ আর তার সাথে ওইচ আর ওইচ, আর একটা কার্বনের উপর দুটো ওইচ স্টেবল নয়, তার জন্য সেখান থেকে জল বার করে দিতে হয়। ঠিক আছে, জল বার করে দাও, তাহলে আমাদের হয়ে গেল CH3 CHO, এইটা হয়ে গেল। আবার দেখো তারপরে রয়েছে ZnHg আর HCl, দেখো এটা অর্থাৎ প্রোডাক্ট যেটা হয়ে গেলো সেইটা হয়ে গেলো আমাদের এইটা। ঠিক আছে, তার সাথেই রয়েছে ZnHg HCl, এইটা হলো ক্লিমেনসন বিজারণ। তাহলে CHO যেটা রয়েছে অ্যালডিহাইড, সেখানে কী হয়ে যাবে না CH3 এসে অ্যাড হয়ে যাবে, তাহলে হয়ে গেল ইথেন। ঠিক আছে, তাহলে দেখো অ্যাপ, তাহলে আমি পরের পেজে বলে দিই ABCD কী হলো। এ কি, বি সি ডি ই এফ, তাহলে এটা আমাদের কি হয়েছে, এটা আমাদের হয়েছে CH2 ডবল বন্ড CH2, আর বিটা আমাদের কি বনেছে Br CH2 সিঙ্গেল বন্ড CH2Br। ঠিক আছে, আবার সিটা কি বনেছে, সিটা আমাদের বনে গেছে আবার CH ট্রিপল বন্ড CH, ডিটা আমাদের বনে গেছে বেনজিন। ঠিক আছে, ইটা কি বনে গেছে CH3 CHO, আবার এফটা কি বনে গেছে CH3 CH3। সো এইটা ছিল এর অ্যান্সার। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো কী রয়েছে, পার্থক্য বলতে বলেছে এই নাম্বার কোয়েশ্চেনে ইথেন আর ইথিলিন। আচ্ছা, এখানে ইথেনও হয়ে গেছে, এটা ইথেন হবে। ঠিক আছে, সো ইথেন আর ইথিলিনের পার্থক্য একবারে আমি তোমাদের এইখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ইথেন আর ইথিলিনের পার্থক্য দেখো, ইথেন আর ইথিলিন, ইথেনের সংকেত কি, প্রথম তোমরা লিখবে গঠন, 1 নম্বর দিয়ে গঠন লিখবে CH3 CH3। ইথিলিনের সংকেত কি CH2 ডবল বন্ড CH2। ঠিক আছে, তাহলে একটা হয়ে গেল পার্থক্যর ক্ষেত্রে। 2 নম্বরে লিখবে যে এখানে এখানে কি রয়েছে না, এখানে 6টি হাইড্রোজেন আছে। দেখো এইটা দেখে দেখেই তোমরা করতে পারবে। এবার এখানে 4টি হাইড্রোজেন রয়েছে। ঠিক আছে, এটা কি না, এটা একটা অ্যালকেন, যেহেতু সিঙ্গেল বন্ড আছে, এখানে ডবল বন্ড আছে তাই অ্যালকিন। ঠিক আছে, তো দেখো 3 নম্বরের কোয়েশ্চেনে 3টা পার্থক্য দিয়ে দিলে হলো। আবার একটা নেক্সট দেখো কী রয়েছে, বিউট 2 আইন আর বিউট 1 আইন আর বিউট 2 আইনের পার্থক্য, এটা এই পেজে করি। বিউট 1 আইন, আর এক সাইডে রয়েছে বিউট 2 আইন। তো প্রথমে তোমরা লিখবে গঠন, আমি এখানে বন্ড লাইন স্ট্রাকচারে দেখাচ্ছি। ঠিক আছে, বিউট 1 আইন, এইটা হয়ে গেল এর গঠন, এই সাইডে এর গঠন হয়ে গেল। ঠিক আছে, এইবার 2 নম্বরে কী লিখবে, যে 1 নম্বর কার্বনে রয়েছে 2টো পাই বন্ড, আর এখানে কি লিখবে, এখানে 2 নম্বর কার্বনে কি রয়েছে না, 2 নম্বর কার্বনে 2টো পাই বন্ড। এবার এইখানে আরেকটা কী লিখবে, যে এই যৌগটা, এই যে এই যৌগটা, এটি সরল রৈখিক নয়, সরল রৈখিক নয়, আর এখানে কি না, এটি সরল রৈখিক। ঠিক আছে, আরও দিতে পারো যে এখানে যে ফার্স্ট কার্বন রয়েছে 4 নম্বরে দিতে পারো, যেখানে 1 নম্বর কার্বন রয়েছে, 1 নম্বর কার্বনে কি রয়েছে না, 1 নম্বর কার্বনে একটা H বন্ড রয়েছে। ঠিক আছে, একটা H বন্ড আছে। আবার এইখানে তুমি দিয়ে দিবে যে এখানে 1 নম্বর কার্বনে, মানে 1 নম্বর কার্বনে কটা রয়েছে, 3টা হাইড্রোজেন বন্ড রয়েছে। ঠিক আছে, তো এরকমভাবে অনেক লেখা যেতে পারে। তো এগুলো অনেক ইজি, বাস দেখে নাও কীভাবে আমি করছি আর কনসেপ্টটা বুঝে নাও, কারণ এই ধরনের কোয়েশ্চেন আসবে। এবার চলে আসো নেক্সট রয়েছে 3-এ চলে এলাম। ঠিক আছে, এইবার আর 2টো কোয়েশ্চেন বাকি আছে যেগুলো 5 নম্বরে করে। ঠিক আছে, দেখো এর 3-এর যেটা 1 নম্বর কোয়েশ্চেন রয়েছে সেটা দেখো কি রয়েছে, চক্রীয় প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রটির রূপটি লেখো। আগে আমাকে বলো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি, আমি এটা এই পেজে করবো আর নেক্সট কোয়েশ্চেনটা আরেকটা পেজে করবো। ঠিক আছে, তাপগতিবিদ্যার সূত্রটা কি, ডেল্টা ইউ সমান প্রথম সূত্রটা কিউ প্লাস ডাব্লিউ। ঠিক আছে, এটা আমাদের সূত্রটা, তো এটাকে বক্স বানিয়ে লিখে দাও। এইবার বলো, আমি তোমাদের একটা গ্রাফের সাহায্যে দেখাচ্ছি, এখানে পি রয়েছে, এই সাইডে ভি রয়েছে, আর এইটা কোনো একটা চক্রীয় প্রক্রিয়া। ঠিক আছে, চক্রীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কী হয় না, এটা তোমাদের জানা দরকার যে চক্রীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা ইউটা সবসময় 0 হয়। ঠিক আছে, তাহলে সূত্র হিসাবে ডেল্টা ইউ যদি আমি 0 করে দিই তাহলে কি হয়ে যাবে, কিউ সমান মাইনাস ডাব্লিউ বা ডাব্লিউ সমান মাইনাস কিউ, যে কোনো একটা হবে। ঠিক আছে, তো এইটা হয়ে গেল সূত্র।
এইবার বলা হয়েছে দেখো নেক্সট কোয়েশ্চেন, বাহির থেকে 5 কেজি তাপ শোষণ করে একটি আদর্শ গ্যাস 1 এটিএম চাপে 10 লিটার থেকে 20 লিটারে সম্প্রসারিত হয়, সিস্টেমে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন গণনা করো। দেখো এই ধরনের কোয়েশ্চেন আমি তোমাদের থার্মোডাইনামিক্সে যেটা সাজেশন দিয়েছিলাম সেইখান থেকে এই কোয়েশ্চেনটার কনসেপ্টটা তোমরা পেয়ে যাবে। তাছাড়া আমি এখানে বুঝিয়ে দেবো এই কোয়েশ্চেনটা, ঠিক আছে? তো চলো এই পেজে করে নেওয়া যাক। একটু আমি তোমাদের একটা জিনিস, দুটো জিনিস এখানে বুঝতে হবে, তাহলেই তোমরা কোয়েশ্চেনটা করতে পারো, ঠিক আছে? প্রথমে এই জিনিসটা দেখে নাও। ধরে নাও এইটা একটা সিস্টেম, ঠিক আছে? অ্যাজ দিয়ে সিস্টেমকে বলছি। সিস্টেম, আবার কালারটা চেঞ্জ করে নিই। সিস্টেমের উপর, সিস্টেমে যখন কেউ ওয়ার্ক করছে সিস্টেমের উপর ওয়ার্ক করছে তখন পজিটিভ, কিন্তু সিস্টেম যখন ওয়ার্ক করবে তখন নেগেটিভ, ঠিক আছে? আবার ধরে নাও সিস্টেমের উপর কেউ তাপ দিচ্ছে তখন সেটা পজিটিভ, কিন্তু সিস্টেম কাউকে তাপ দিলে তখন সেটা নেগেটিভ। এই জিনিসটা মাথায় রাখবে, তাহলে তোমাদের এই যে নেগেটিভ পজিটিভ এইটা ভুল হবে না। আরেকটা কনসেপ্ট এখানে রয়েছে, সেটা রয়েছে দেখো কি না, এইটা ধরে নাও একটা, ঠিক আছে? এটা একটা বক্সের মতো ধরে নাও। এবার এখানে আমি ধরে নিচ্ছি, এই দেখো এটা একটা পিস্টন, ঠিক আছে? এই পিস্টনটাকে যদি আমি এইখানে আমি পিস্টনটাকে নিচের দিকে ঠেলে দিই, তাহলে যে ওয়ার্কটা হবে সেটা হয়ে যাবে পজিটিভ। কিন্তু আরেকটা কালির সাহায্যে দেখাচ্ছি, কিন্তু যদি আমি এই পিস্টনটাকে উপরের দিকে ঠেলি অর্থাৎ সম্প্রসারিত করে দিই তখন সেইটা হয়ে যাবে নেগেটিভ, ঠিক আছে? এইটা মাথায় রাখবে, এই দুটো মাথায় রাখলে কোয়েশ্চেনটা করতে পারবে। তাহলে দেখো কী বলা হয়েছে, যে বাহির থেকে 5 কেজি তাপ শোষণ করে, আর দেখো বাইরে থেকে 5 কেজি তাপ, তাহলে যে কিউটা এসে গেলো সেটা কী গেলো, পজিটিভ 5 কেজি। 5 কেজি, সরি কেজি ছিল না, কিলো জুল ছিল, আমার বলতে ভুলে গিয়েছে, 5 কিলো জুল, 5 কিলো জুল, তাহলে সেটা কী হয়ে যাবে না, পজিটিভ 5000 জুল। এইবার দেখো নেক্সট কী বলা হয়েছে, একটা আদর্শ গ্যাস 1 এটিএম চাপে 10 থেকে 20 লিটারে সম্প্রসারিত হয়। সম্প্রসারিত হচ্ছে মানে কোন জিনিসটা হচ্ছে, উপরের দিকে যাচ্ছে, এইটা উপরের দিকে যাচ্ছে, সম্প্রসারিত হচ্ছে, তার মানে নেগেটিভ হবে। তাহলে যেটা ডাব্লিউটা সেইটা কী গেলো, মাইনাস পি এক্সটার্নাল ডেল্টা ভি, ঠিক আছে? তাহলে 1 এটিএম অর্থাৎ এটিএম হয়ে গেল, আর ডেল্টা ভির পরিবর্তন কত, 20 থেকে 10, তাহলে 10 হয়ে গেল, তাহলে -10। এখানে কিন্তু জুল নয়, এটা লিটার এটিএম আছে, ঠিক আছে? এবারে কি জুলে পরিবর্তন করতে আমাদের কি করতে হবে না, 101.3 গুণ করলে এটা জুলে চলে আসবে। তাহলে গুণ করলে কী হলো, একটা দশমিক একটা জিরো কেটে দাও, -1013 জুল। তাহলে এইবার আমাদের কি কোয়েশ্চেনে বলেছে দেখো, তাহলে সিস্টেমের আন্তঃশক্তি পরিবর্তন নির্ণয় করে। আচ্ছা এইবার কি কোয়েশ্চেনটার মধ্যে কিছুই নেই। দেখো আমরা কি জানি, প্রথম সূত্র থেকে প্রথমেই বললাম ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডাব্লিউ, দাঁড়াও, ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডাব্লিউ। আবার ডেল্টা ইউ খুঁজেছে, আমাদের কাছে কিউ রয়েছে, ডাব্লিউ রয়েছে। কিউর মান কত, 5000 জুল পজিটিভে। আবার ডেল্টা ডাব্লিউর মান কত রয়েছে দেখো, -1013, ঠিক আছে? 1013, তাহলে বিয়োগটা করলে কত হবে বলো, 7, এখান থেকে 8, 9, 3, আরেকবার দেখে নাও, 7 আর 3 10, 8 আর 9 10, 9 10 4 5, ঠিক আছে? তাহলে এইটা হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে? এটার কারেক্ট অ্যান্সার। দেখো সো কোশ্চেন ইজি থাকবে, বাস একবার বুঝে নাও। এটা লাস্ট কোশ্চেন হয়তো, হ্যাঁ ঠিক আছে, এইটা লাস্ট কোশ্চেন, এর ধাপ রয়েছে অনেকগুলো, এটা লাস্ট কোশ্চেন, ঠিক আছে? দেখো লাস্ট আমাদের এই কোশ্চেনটা রয়েছে যেখানে 3টে ধাপ রয়েছে, যেখানে এর 2 নম্বর 1 নম্বর, মানে 2 + 2 + 1 রয়েছে, ঠিক আছে? সো দেখো চলে আসে প্রথম কোশ্চেন যেটা বলা হয়েছে সেইটা দেখো কি বলা হয়েছে, যে এই যৌগটিতে C2 আর C3 মানে 2 নম্বর কার্বন আর 3 নম্বর কার্বনের সংকরায়ন অবস্থা নির্ণয় করে। দেখো তুমি যদি ভালো করে দেখো, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে ভালো করে ড্র করছি, H C H ডবল বন্ড C H C H H। তুমি ভালো করে দেখলে বুঝতে পারবে যে তুমি এই যৌগটা রয়েছে এটা একটা সিমেট্রিক্যাল যৌগ, অর্থাৎ এই দিকে 1 2 3 আসো, বা এই দিক থেকে, দাঁড়াও এটা নয়, এই দিক থেকে 1 2 3 আসো, ঠিক আছে? জন দিক থেকে আসো, দেখো সিমেট্রিক্যাল রয়েছে, তাহলে তুমি যাকেই C2 ধরো, অর্থাৎ 2 নম্বর কার্বন 3 নম্বর কার্বন একই রয়েছে। তাহলে এই কার্বনটা এটা কত সংকরায়ন কত এর, দেখো একটা বন্ড, দুটা বন্ড, তিনটা বন্ড, সিঙ্গেল বন্ডগুলো দেখবে, তাহলে sp2। এইখানে 3 নম্বর কার্বনে সিঙ্গেল বন্ড কটা রয়েছে, দুটো, তাহলে sp। তাহলে যেটা বলবে যে C2 যেটা সংকরায়ন অবস্থা সেটা হয়ে গেল sp2, আবার যেটা কার্বন 3 নম্বর কার্বন সেইটার সংকরায়ন sp, ঠিক আছে? এবার দেখো নেক্সট চলে আসো, নেক্সট বলা রয়েছে যে এই যৌগটা দেখো
CH3CN যৌগটিতে নিউক্লিওফাইল নাকি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে এবং কেন? তো এটা বলে রাখি, এই যৌগটা নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল উভয় রূপে কাজ করে, উভয় রূপে কাজ করে, উভয় রূপে কাজ করে, ঠিক আছে? কেন কাজ করে উভয় রূপে সেটাও বলে দিই। দেখো CH1N। তো এখানে দেখো নাইট্রোজেনের কাছে আমাদের কী থাকে না, নাইট্রোজেনের কাছে আমাদের কাছে থাকে লোন পেয়ার, ঠিক আছে? নাইট্রোজেন লোন পেয়ার যা অন্যকে দিতে পারে তার জন্য এখানে নাইট্রোজেন নিউক্লিওফাইলের মতো কাজ করে, ঠিক আছে? আর এখানে যে এই বন্ডটাতে রয়েছে এই পোলারিটির জন্য কার্বনের কাছে কী থাকে না, ডেল প্লাস থাকে, তার জন্য এটা ইলেকট্রোফাইলের মতো কাজ করে, ঠিক আছে? তাহলে তোমরা কী বলবে যে এই বন্ডটাতে CN বন্ডটাতে এনের কাছে কী থাকে লোন পেয়ার, তার জন্য সেটা নিউক্লিওফাইলের মতো কাজ করে, আর যেটা C রয়েছে অর্থাৎ কার্বন তার ডেল পজিটিভ থাকে তার জন্য সেটা ইলেকট্রোফাইল রূপে কাজ করে, ঠিক আছে? সো এটা তোমরা লিখে নেবে, ঠিক আছে? এবার দেখো চলে আসো আম্লিকতার ঊর্ধ্বক্রমে সাজাও বলা হয়েছে, ঠিক আছে? দেখো কোশ্চেনটা কী রয়েছে, Cl3COH, Cl2CH CO3, ClCH3COH। এখানে দেখো আমি তোমাদের যদি বলি তাহলে তোমরা বুঝতে পারবে যে আম্লিকতার ধরনের হিসাবে Cl3 রয়েছে, যেটা এখানে 3টা Cl রয়েছে, এখানে Cl 2টা রয়েছে এমনিতেই কম, আর তাও আবার COH গ্রুপ থেকে অনেক দূরে রয়েছে, আবার Cl একটা রয়েছে তো আবার আরও দূরে রয়েছে, ঠিক আছে? তাহলে Cl3 যত কাছে থাকবে CH3 গ্রুপে সে তত বেশি আম্লিক হবে, ঠিক আছে? তার মানে যে অ্যান্সারটা হবে Cl3COH সেটা আম্লিকতার ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, Cl2CH ঠিক আছে, আবার ClCH2COOH, ঠিক আছে? এইভাবে এই মুটা এই সাইডে হবে, ঠিক আছে? এর মুটা। তাহলে আজকের মতো এতটাই ছিল। আজকে আমরা পুরো কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করলাম, যে কোয়েশ্চেনগুলো আলোচনা করলাম অর্থাৎ যত ধরনের কোয়েশ্চেন আমরা এখানে ডিসকাস করলাম সবই ইম্পর্টেন্ট, মানে সব ধরনের কনসেপ্ট এখানে আলোচনা হয়েছে। তো কোয়েশ্চেনে অবশ্যই তোমরা 35 পাবে যদি তোমরা ভালো করে কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করেছো, ঠিক আছে? সো আরেকবার দেখে নেবে, যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবে।